गुड मर्निंग स्टूडेंट्स। आज के तुम्हारे साहित्य सञ्चन बोइएर प्रथम कविता कलिंग देशे झड़ बृष्टि निये आलोचना करब। कविताटी लिखेছেন कवि मुकुंदराम चक्रवर्ती। तबे कविताटी आलोचनार आगे आमादेर कवि परिचय एकटु संक्षिप्तभावे जेने निते हबे। এই নামটি তোমাদের কাছে অনেকটাই অপরিচিত, কারণ যেহেতু ইনি প্রাচীন কবি, তো ইনার নামটা অনেকে তোমরা শোনোনি। তো কে ছিলেন এই মুকুন্দরাম চক্রবর্তী? চলো আমরা একটু দেখে নিই। মধ্যযুগের মঙ্গল কাব্যধারার একদম শ্রেষ্ঠ কবি হলেন এই মুকুন্দ চক্রবর্তী, এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে জানা যায় যে তিনি ষোড়শ শতকের দ্বিতীয়ার্ধে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন রাজবংশীয় ব্রাহ্মণ হৃদয় মিশ্র এবং মাতার নাম দৈবকী। তার আত্মজীবনী থেকে জানা যায় যে বংশগত পদবী ছিল চক্রবর্তী, আর এই যে কবি কঙ্কন আমরা বলছি, এই কবি কঙ্কনটা হলো ওনার একটা প্রাপ্ত উপাধি। কবির জন্মস্থান তার পৈতৃক নিবাস বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত দামুন্না গ্রামে। তো ইনার আত্মপরিচয় থেকে আমরা যেটুকু জানি সেটুকু হলো যে দিঘিদার মামুদ শরীফের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি এবং তার পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ছাড়া হয়েছে, মানে তিনি বাড়ি ছেড়ে দিয়েছিলেন, পিতৃভূমি ত্যাগ করেছিলেন, এবং পরবর্তীতে বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক রূপে নিযুক্ত হন। এর ফলে কিছুটা আর্থিক সচ্ছলতা তিনি দেখেছিলেন। আচ্ছা, এই হলো সংক্ষিপ্তভাবে আমি তোমাদের বললাম, কারণ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর জীবনী অনেক বড়, আমি যতই বলি না কেন শেষ হবে না, যেহেতু আমাদের মূল কবিতাটি যেহেতু পাঠ্য রয়েছে এবং এই কবিতাটি আলোচনায় আমাদের আসতে হবে। তোমরা বেসিক ব্যাপারগুলো কবি সম্বন্ধে একটু জেনে রাখবে। দেখো, এই যে কবিতাটির নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসে যে কলিঙ্গ দেশটাই বা কি, আর এই দেশে ঝড় বৃষ্টি বা হঠাৎ করে উদয় হচ্ছে কেন, কবি কেনই বা এরকম কবিতা লিখেছেন। তো এই কবিতা লেখার পেছনে পটভূমি কী, বা কবিতা লেখাটার উদ্দেশ্য কী ছিল, বা কোন পরিস্থিতিতে কবি এই ধরনের একটা কবিতা লিখেছেন, সেই পূর্বসূত্রটা আমাদের একটু জানতে হবে। কারণ পূর্বসূত্রটা তোমাদের জানা না থাকলে কবিতাটি তোমরা ভালো করে বুঝতে পারবে না। তো মুকুন্দ চক্রবর্তী অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিপর্যয়ের শিকার হয়েছিলেন। রাজনৈতিক বিপর্যয় বলতে আমরা এটা বলতে পারি যে বিভিন্নভাবে সেখানকার অধীন যে রাজারা ছিলেন বা দিঘিদার মামুদ শরীফের মতো যারা মানুষ ছিলেন, তাদের থেকে নানা রকমভাবে তিনি অত্যাচারিত হয়েছিলেন, তিনি এবং তার পরিবার। এবং অত্যাচারিত হয়েছিলেন বলেই তিনি আদর্শ সমাজ গঠনের চিন্তা মাথায় রাখতেন। এবং তার কাব্যেও গুজরাট নগর পত্তন করেছেন। এই কাব্যটা আমরা পড়লে দেখতে পাবো তিনি গুজরাট নগরের উৎস বা গুজরাট নগরকে তৈরির উপরে এই যে কবিতাটা লিখেছেন, সেই লেখার মধ্যেও কিন্তু তার আদর্শ সমাজ ব্যবস্থারই পরিচয় পাই। আচ্ছা, এই কবিতার উৎস হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আখ্যাতিক খণ্ড। এই চণ্ডীমঙ্গল কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর একটা বড় কাব্য। এই চণ্ডীমঙ্গল কাব্যের দুটো ভাগ, একটা হচ্ছে আখ্যাতিক খণ্ড আর একটা হচ্ছে বণিক খণ্ড। তোমাদের এই যে কবিতাটি, এই কবিতাটির উৎসই হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আখ্যাতিক খণ্ড। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কবিতাটির উৎস কী বা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তোমরা লিখবে চণ্ডীমঙ্গল কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখ্যাতিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। তো সেখান থেকে একটুখানি তোমাদের এই নবম শ্রেণীতে নির্বাচিত করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে সামান্য কয়েকটা লাইন কবিতা হিসেবে এখানে তুলে ধরেছেন। কিন্তু এই কাব্যটা অনেক বড়, বিশাল বড়। যদি তোমরা কেউ পরবর্তীতে বাংলা নিয়ে পড়ো তাহলে এগুলো ডিটেলসে পড়তে পারবে। তো এই রচনার মধ্যে আমরা যেটা বুঝতে পারছি, এই যে এই কবিতাটার মধ্যে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর একটা ঔপন্যাসিক সত্ত্বের উপস্থিতি, অর্থাৎ উপন্যাস লেখার যে স্টাইল বা উপন্যাস লেখার যে একটা যোগ্যতা, এটা এই লেখার মধ্যে আমরা বুঝতে পারছি। সেই সঙ্গে মানব ধর্মে বিশ্বাসী, সুগভীর জীবনবোধ, বাস্তব সচেতনতা, চরিত্রচিত্রণ ও কাহিনী পরিবেশনায় জীবনের প্রতিমূর্তি ভাবের প্রকাশ এবং হাস্যরস সৃষ্টিতে সুনিপুণতা, এগুলো কিন্তু লেখার বৈশিষ্ট্য, কবির লেখনীর বৈশিষ্ট্য হিসেবে আমরা পাচ্ছি। আচ্ছা, এবার আমি বলে দিই যে কবিতাটা তিনি কোন পরিস্থিতিতে বা কোন পটভূমিতে লিখেছিলেন। দেবী চণ্ডীর কৃপায় বা দেবী চণ্ডীর করুণায় কালকেতু মানিক্যের অঙ্গুরি ও সাতঘরা ধন পেয়ে জঙ্গল কেটে একটা গুজরাট নগর স্থাপন করেছিলেন। তো সেখানে কিন্তু কালকেতু
বসবাস করেও শান্তি পেতেন না। কারণ কেন শান্তি পেতেন না? কারণ কোনো জায়গায় যদি একা একটা মানুষ থাকে এবং চারিপাশে যদি কেউ না থাকে, যদি ধরো যেখানে তোমরা আছো সেখানে তোমরা ছাড়া আর পাড়ার প্রতিবেশী কেউ নেই, তাহলে কি থাকতে পারবে? কারোর সাথে কথা বলা, গল্প করা, খেলাধুলা করা মানুষজন চাইতো। আমরা তো সামাজিক জীব, সমাজবদ্ধ জীব, এবং সমাজকে নিয়ে আমাদের চলতে হয়। তো সেখানে কালকেতুকী গুজরাট নগর স্থাপন করার পরে আশেপাশে কোনো প্রজা বা সাধারণ মানুষ কেউ সেখানে যেতে চাইছিল না বা কেউ সেখানে ছিল না। তখন কালকেতু মন খারাপ করে দেবী চণ্ডীকে স্মরণ করে বা ডাকে। দেবী চণ্ডীকে বলেন যে, দেবী চণ্ডী, আমি এখানে একা একা থাকতে পারছি না, আমার এখানে প্রজা চাই, আমি এখানে রাজ্য স্থাপন করেছি, আমি প্রজা নিয়ে থাকতে চাই। তখন দেবী চণ্ডী মনে মনে ভাবলেন, আরে তাই তো ঠিক কথা। তখন তিনি এটাই বুদ্ধি করলেন যে কলিঙ্গ দেশে যত প্রজা আছে কিংবা কলিঙ্গ দেশে যত সাধারণ মানুষ আছে তাদেরকে যেন তেন প্রকারে এই গুজরাট নগরে নিয়ে আসতে হবে। এটাটা ভালো করে তোমরা কথাটা শোনো, গুজরাট নগরে নিয়ে আসতে হবে। তো কোনো মানুষকে যদি বলা হয় তোমরা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাও, যাবে? যাবে কি? যাবে না। যদি তোমাদের বলা হয় তোমরা এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, যাবে? যাবে না। কিন্তু মানুষ কখন যায়? যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়। প্রাকৃতিক বিপর্যয় মিন্স ভূমিকম্প হতে পারে, বন্যা হতে পারে, সুনামি হতে পারে, ঝড় হতে পারে, যে কোনো ধরনের বিপর্যয়, বৃষ্টি হতে পারে, যেখানে নিজেদের বাসযোগ্য জায়গাটা আর বাসযোগ্য থাকে না। ঝড় বৃষ্টি, জল বা অন্যান্য বিপর্যয়ের কারণে সে জায়গাটা ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মানুষ আর সেখানে থাকতে পারে না। একমাত্র তখনই কিন্তু মানুষ নিজেদের মাতৃভূমি বলো বা জন্মভূমি বলো বা নিজেদের বাস করা জায়গা সবটা ছেড়ে চলে আসে। তো দেবীচণ্ডী এই উপায়টাই চিন্তা করলেন যে কলিঙ্গ দেশে এমনভাবে প্রাকৃতিক বিপর্যয় শুরু করতে হবে, ঝড় বৃষ্টি দিতে হবে, যেন তারা সেখান থেকে বেরিয়ে এসে গুজরাট নগরে আশ্রয় নেয় এবং গুজরাট নগরে আশ্রয় নিয়ে সেখানে কালকেতুর অধীনে তারা থাকে। তো তখন তিনি হনুমানকে আদেশ দিলেন এবং হনুমান দেবীচণ্ডীকে সঙ্গ দিয়ে বা চণ্ডীকে সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন এবং চণ্ডী এবং হনুমান দুজনে মিলেই কালকেতু কলিঙ্গ দেশটাকে একদম যাচ্ছেতাই করে ধ্বংস করার কাজে উঠে পড়ে লাগলেন। এই হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার একটা পটভূমি। আমি তোমাদের জাস্ট ছোট্ট করে গল্পের মতো করে বললাম, কারণ যেটুকু তোমাদের জানার সেটুকু তোমরা জানো। এখন অধিক জানলে বা বেশি বলে দিলে তোমাদের মাথার উপর দিয়ে কিন্তু বেরিয়ে যাবে। এই হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। লিখেছেন কবি মুকুন্দ রাম চক্রবর্তী। রাম কথাটি তিনি লিখেছেন ঠিকই, কিন্তু এই রামটা তার নামের সঙ্গে যায় না। কেমন? ওনার আসল নামই হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। বইটা যে ছাপানো হয়েছে এখানে রাম লিখেছেন, তোমরা রামই লেখো এখন। আসলেই ওনার নাম হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, আর কবি কঙ্কন ওনার উপাধি। দেখো আমি এবার কবিতাটা শুরু করছি। এই কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন তোমাদের চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। তোমরা যেমন ক্লাস 5-এ কবিতা মুখস্থ করেছো, ঠিক বড় হয়েও কবিতাগুলো মুখস্থ করবে, শুধুমাত্র তোমাদের সুবিধার জন্য। যে পরীক্ষায় কোনো লাইন আসলে সেই লাইনটা যেন তোমরা বুঝতে পারো প্রথমত কোন কবিতার, দ্বিতীয়ত সেই লাইনের প্রতিটি মানে জানলে তোমরা নিজেরা বানিয়ে উত্তরগুলো লিখতে পারবে। এবার আসা যাক মূল কবিতায়। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার। মেঘে কইল মানে করলো, মেঘে অন্ধকার করলো, মেঘে অন্ধকার করলো। এতটাই মেঘ হয়েছে, আকাশে এতটা কালো মেঘ জমে গেছে যে মেঘে পুরোটা অন্ধকার হয়ে গেছে। গরমকালে যখন মাঝে মাঝে কালবৈশাখী ঝড় আসে কিংবা দুদিন আগে যে ঝড় হলো, ঘূর্ণিঝড় হলো, আমরা লক্ষ্য করেছি এমনভাবে মেঘ এসেছে যে মেঘটা পুরো আকাশটাকে কালো করে দিয়েছে, সূর্যটাকে ঢেকে দিয়েছে। আর সূর্যটাকে ঢেকে দিলে কি হয়? স্বভাবতই চারিদিকটা অন্ধকার হয়ে যায়। আমাদের যে পৃথিবীতে যে আলো পাই সেটা তো সূর্য থেকেই পাই। তো সূর্য যদি ঢেকে যায় তাহলে আমাদের কোনোভাবে আর আলো পাওয়া সম্ভব না। তো মেঘে অন্ধকার করলো, মেঘে অন্ধকার করলো। বৃষ্টি আনার প্রধান উপকরণ কি? মেঘ। মেঘ আনতেই হবে, নাহলে বৃষ্টি হবে না। অনেক সময় মেঘ ছাড়াও বৃষ্টি হয়, তবে সেই মেঘটা গোপনে গোপনে থাকে, আমরা দেখতে পাই না, সাদা আকাশে সাদা মেঘের মধ্যে লুকিয়ে থাকে। তো মেঘে করলো অন্ধকার, মেঘে কইলো অন্ধকার, মেঘে অন্ধকার করলো, মেঘে অন্ধকার করলো। প্রত্যেকটা ওয়ার্ডের মানে তোমাদের বুঝতে হবে। কখনো ভাববে না যে আমি এই ওয়ার্ডটার মানে জানবো, এটা জানবো না, এরকম করলে কিন্তু হবে না। কোনো কবিতা বা কোনো গল্পের প্রত্যেকটা শব্দের অর্থ তোমাদের বুঝে বুঝে পড়তে হবে।
দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। দেখিতে না পায় মানে কেউ দেখতে পারছে না, কেহ মানে কেউ, অঙ্গ আপনার, অঙ্গ কথার অর্থ নিজের দেহ, কেউ নিজের দেহ দেখতে পারছে না। এতটাই ভয়ঙ্কর মেঘ যে মেঘের কারণে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, যে মানুষ নিজের দেহ নিজেই দেখতে পাচ্ছে না। তাহলে আমরা অনুমান করতে পারছি যে কতখানি ভয়ঙ্কর অন্ধকার হলে এমনটা হতে পারে। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কোণ, এখানে চিকুর শব্দের এমনি সাধারণ অর্থ চুল, কিন্তু এই কবিতায় কবি চিকুর শব্দটি অন্য অর্থে প্রয়োগ করেছেন, যেটা অর্থ হচ্ছে বিদ্যুৎ বা বজ্র বিদ্যুৎ, যেটা মেঘ হওয়ার সময় হয়। তো ঈশান কোণে মেঘ উড়িল মেঘ সঘনে চিকুর, সঘনে কথার অর্থ হচ্ছে ঘন ঘন বা বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। আর ঈশান কোণে মেঘ উঠছে। আমরা সাধারণত জানি যে কোণ 4 প্রকার, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই তো? তো এগুলো ছাড়াও কিন্তু কোণ আরও 6 প্রকার আছে। টোটাল বা মোট কোণ 10 প্রকার। আর 6 প্রকার কী কী? ঈশান, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ আর অগ্নি। ঈশান, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ আর নৈঋত 6টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 10টা, সর্বমোট 10টা কোণ। তো ঈশান কোণ বলতে কোন কোণটাকে বলা হচ্ছে? ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঈশান কোণটা কোন দিক? উত্তর এবং পূর্বের যে মাঝের অংশটা কোণাকুণি, সে কোণটা হচ্ছে ঈশান কোণ। তো সেই ঈশান কোণে মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আর ঘন ঘন, সঘনে মানে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। উত্তর পবনে মানে উত্তর দিকের বাতাসে মেঘ দূর দূর থেকে ডাকছে, মানে উত্তর দিকের বাতাসে মেঘের আওয়াজ দূর দূর করে ডাকছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পবন অর্থাৎ বাতাস, উত্তর দিকের যে বাতাস, সেই বাতাসে কিন্তু মেঘ ডাকছে এবং এই মেঘের আওয়াজ আমরা পাচ্ছি। এরপরে নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল। নিমিষেকে কথার অর্থ নিমেষের মধ্যে। নিমেষের মধ্যে মানে মুহূর্তের মধ্যে। অনেক সময় অনেক কিছু দেখবে মুহূর্তের মধ্যে বা পলক মাত্র হয়ে যায়, আমরা বুঝতে পারি না। কোনো একটা কাজ নিমেষে হয়ে যায় বা কোনো একটা ঘটনা মুহূর্তে ঘটে যায়। তো নিমেষেকে অর্থাৎ নিমেষের মধ্যে বা মুহূর্তের মধ্যে বা কয়েক পলকের মধ্যে জোরে, জোরে কথার অর্থ জুড়ে, পুরোটা আবৃত হয়ে যায়। তো গগনমণ্ডল, গগনমণ্ডল কথার অর্থ আকাশমণ্ডলী, সমগ্র আকাশে মুহূর্তের মধ্যে মেঘ জুড়ে যাচ্ছে, মানে মেঘে পুরো আবৃত হয়ে যাচ্ছে, পুরো আকাশটা চোখের পলকে নিমেষের মধ্যে যেন মেঘে ঢেকে যাচ্ছে। আর সেই কলিঙ্গ দেশের মানুষজন অবাক হয়ে দেখছে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘে, 4টে মেঘে বর্ষণ করছে মুষলধারে জল, মানে 4টে মেঘ থেকে প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে বা জল হচ্ছে। বৃষ্টির অনেকগুলো প্রকার আছে, কখনো ঝিরঝির করে পড়ে, কখনো মুষলধারে বৃষ্টি হয়, কখনো মিডিয়াম স্পিডে বৃষ্টি হয়। তো এখানে কলিঙ্গ দেশে এত জল হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, যে মানুষজন বা প্রজারা কি করবে কিছু ভেবে উঠতে পারছে না। চারি মেঘ, 4টে মেঘ, 4টে মেঘ কী কী? 4টে মেঘের নাম আছে সংবর্ত, সংবর্ত বানানে কিন্তু দন্তস্ব অনুস্বর দেবে, কখনোই ময়ে বয়ে দেবে না। সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে যে 4টি মেঘের নাম কি? তোমরা লিখবে 4টি মেঘের নাম হলো সংবর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। তো 4টি মেঘ থেকে মুষলধারে বা ভীষণ রকমের বা প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ। নাদ শব্দের অর্থ হচ্ছে আওয়াজ বা গম্ভীর যে শব্দ, খুব জোরে জোরে, উচ্চ, উঁচু, অনেক বেশি শব্দ। কলিঙ্গে উড়িয়া মেঘ, কলিঙ্গ দেশে মেঘ উঠছে আর ঘন ঘন বিশাল জোরে জোরে একদম গর্জন করছে। এত জোরে জোরে গর্জন যে গর্জনে প্রজাদের কান ফেটে যাচ্ছে, তারা বুঝতে পারছে না যে একদিকে মেঘের গর্জন, একদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, অন্যদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একবার কল্পনা করো তো, এরকম যদি সিচুয়েশন হয় মানুষের মানে কীরকম মনে হয়, যে বৃষ্টি, মেঘ ডাকা, বজ্রবিদ্যুৎ, অন্ধকার হয়ে যাওয়া, এত কিছু একসঙ্গে হচ্ছে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। গনিয়া মানে মনে মনে,
প্রজারা বুঝতে পারছে যে এবার আমাদের কলিঙ্গ দেশে বিশাল কিছু একটা বিপদ আসতে চলেছে। প্রলয় কথার অর্থ হচ্ছে ধ্বংস বা বিপদ। বিপদ বুঝতে পেরে প্রজারা ভাবই বিষাদ, মানে প্রজারা ভাবছে, বিষণ্ণ হয়ে গেছে যে তারা বুঝতে পারছে যে আমাদের কলিঙ্গ দেশ এবার ধ্বংস হয়ে যাবে, আমাদের আর বাঁচার কোনো জায়গা নাই। তো আসন্ন বিপদের কথা বুঝতে পেরে তারা বিষণ্ণ হয়ে গেল, তাদের মন খুব খারাপ হয়ে গেল। তারা ভাবছে যে এখানে আমাদের ঘর বাড়ি, এখানেই বাস, এখানে আমরা চাষবাস করি, এখানে আমরা বড় হয়েছি, এখানেই থাকি। তো নিজেদের সে জন্মভূমি বা নিজেদের সে জায়গা ছেড়ে তারা কিভাবে যাবে, তাদের ছেলে মেয়ে সংসার নিয়ে কীভাবে সে কলিঙ্গ দেশ থেকে বেরোবে, এটা কিন্তু তাদের পক্ষে একটা চিন্তার কারণ ছিল, একটা কষ্টের কারণ। এগুলো ভাবতে ভাবতে তাদের মনগুলো বিষাদে ভরে গেল। দ্যাট মিনস কষ্টে মনটা একদম বিষণ্ণ হয়ে গেল। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড়। ঘন ঘন ঝড় বইছে, এত ঝড় বইছে যে ঝড়ের আওয়াজটা হুড় হুড় দূর দূর করে আওয়াজ হচ্ছে, ঝড়ের আওয়াজ। তাহলে কত দিক থেকে দেখো প্রলয় হচ্ছে, দুমদাম করে ঝড় পড়ছে, এদিকে বজ্র বিদ্যুতের আওয়াজ, তারপরে মুষলধারে বৃষ্টি, তারপরে আবার চারিদিকে অন্ধকার। এত কিছু বিপর্যয় একসঙ্গে কলিঙ্গ দেশে উপস্থিত হচ্ছে। সবটাই কিন্তু দেবী চণ্ডীর আদেশে। কেন করছে? যাতে তারা নিজেদের সে জায়গা ছেড়ে গুজরাট নগরে যায়, যেখানে রাজা কালকেতু আছে। এরপরে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাকে মানে বিপন্ন হয়ে তারা বুঝতে পারলো যে আমরা যদি এখানে থাকি তাহলে সবাই মারা যাব, কেউ আর প্রাণে বাঁচব না। তাই বিপাকে তারা ভয় কী করলো, সেই ভবন, নিজেদের গৃহ বা নিজেদের যে বাসের জায়গা, সে জায়গাগুলোকে ছেড়ে দিয়ে প্রজারা যেদিকে পারলো ছুট দিল। রড় মানে ছুটে যাওয়া বা দৌড়ে পালানো। যখন কোনো বিপদ হয় তখন নিশ্চয়ই এই যে বারবার যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প হলে কি আমরা আস্তে আস্তে স্লো মোশনে বেরোই? নিশ্চয়ই তা করি না। আমরা কি করি, যার যেমন স্পিড সে স্পিডে দৌড়ে ছুটে বাড়ি থেকে বার হই, নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে, নিজেদের বাঁচানোর জন্য। তো সেই রকমভাবে তারা এই সমস্ত বিপর্যয় দেখে ছুটে দৌড়ে নিজেদের বাড়ি ছেড়ে পালাতে শুরু করলো। এই যে আমি তোমাদের এই লাইনগুলো পড়ালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো, তো কোনো রকম যদি সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর এরপরে দেখো আমি আর একটু পড়িয়ে দিচ্ছি, পরের পৃষ্ঠা চলে এসো। দেখো ধুলে আচ্ছাদিত হইল যে হরিৎ। ধুলে আচ্ছাদিত হইল যে হরিৎ, হরিৎ শব্দের অর্থ কি? সবুজ, আমরা জানি। তো চারিদিকে কলিঙ্গ দেশে সব মানে পুরো জায়গাটায় শস্য শ্যামলায় ভরা ছিল, সবুজে ভরা ছিল। চারিদিকে চাষবাস করতো চাষিরা, তাদের ধান শস্য সমস্ত কিছুই সবুজে ভরা ছিল। ধুলে আচ্ছাদিত হইল কেন? প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে। ঝড় উঠলে আমরা কি জানি যে রাস্তার ধুলোবালি সমস্তটাই উঠতে থাকে, চারিদিকে ধুলোময় হয়ে যায়। তো যেহেতু বিশাল জোরে এবং ঘন ঘন ঝড় হচ্ছে, সে ঝড়ে কিন্তু সমস্তটাই যা সবুজ যা কিছু ছিল সে সবুজের ওপরে ধুলো জমে একদম বিবর্ণ হয়ে গেছে। উল্টিয়া পড়ে শস্য, প্রজা চমকিত। শস্যগুলো উল্টে উল্টে পড়ছে, এত হাওয়ার তেজ, এত বৃষ্টির তেজ যে শস্যগুলো সমস্ত উল্টে উল্টে পড়ে যাচ্ছে, কোনোটাই স্থিরভাবে থাকছে না। প্রজারা চমকে উঠছে। চমকিত কথার অর্থ হলো চমকে উঠছে, তারা চমকাচ্ছে, তারা অবাক হচ্ছে, বিস্মিত হচ্ছে যে আবার কি হচ্ছে, এত বিপর্যয় কিভাবে এলো। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘ একটু আগে তোমাদের বললাম, চারটে মেঘ কী কী ছিল? সংবর্ত, আবর্ত, পুষ্কর, দ্রোণ। এই চারটে মেঘে 8টি হাতি জল দিচ্ছে এবং সেই জল দেওয়ার কারণেই চারটে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে। দেখো আমি এখানে লিখে রেখেছি তোমাদের দেখার সুবিধার জন্য যে পৌরাণিক মতে 8টা হাতি পৃথিবীর 8 দিক থেকে ধরে রেখেছে, এটা মানুষের একটা বিশ্বাস পুরাণ মতে। যেখানে 8টা হাতি কী কী আছে? ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম, সুপ্রতীক। 6, 7, 8
8টা, ঠিক আছে। তো এখানে 8টা হাতি, পৌরাণিক মতে মানুষের ধারণা যে 8টি হাতি পৃথিবীকে 8 দিক থেকে ধরে রেখেছে এবং তারাই এই 4টি মেঘে ক্রমাগত তাদের সুর দিয়ে জল দিচ্ছে, যে জল দেওয়ার কারণে 4টি মেঘ থেকে অবিরামভাবে বর্ষণ বা জল হয়ে যাচ্ছে। সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাদ। সঘনে চিকুর মানে ঘন ঘন বা বারবার বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় হওয়ার যেমন শেষ নেই, বিরাম নেই, বৃষ্টিরও বিরাম নেই, সে সঙ্গে ঝড় বিদ্যুৎ বা বজ্রবিদ্যুৎ চমকানোরও কোনো বিরাম নেই। ব্যঙ্গ তর্কাবাজ, ব্যঙ্গ মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে যে বাজ পড়ছে। কোনো ব্যাঙ এত লাফাতে পারে না, কিন্তু সোনা ব্যাঙ তোমরা অনেকে হয়তো দেখেছো যে কিভাবে লাফায়, এক জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে তারা লাফিয়ে যায়। তো এই সোনা ব্যাঙের মতোই লাফিয়ে লাফিয়ে যেন আকাশের এই বাজগুলো পড়ছে। দূর থেকে যেন দেখে মনে হচ্ছে যে ব্যাঙেরা লাফাচ্ছে বাজের বা বজ্রবিদ্যুতের চেহারা নিয়ে। করি কর সমান বরিশে জলধারা, জলে মহি একাকার পথ হইল হারা। হাতি সমানভাবে তাদের সুর দিয়ে কিন্তু সমানে জলবর্ষণ করছে, মানে হাতির সুর, করিকর অর্থাৎ হাতির সুর সমানভাবে এক নাগাড়ে জলধারা বর্ষণ করছে। কাদেরকে দিচ্ছে জল? 4টে মেঘকে, যে 4টে মেঘ থেকে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি হচ্ছে। জলে মহি একাকার পথ হইল হারা, জলে মহি মানে পৃথিবী, একাকার, পথ হইল হারা মানে হারিয়ে যাওয়া। তোমাদের একটা সাধারণ উদাহরণ দিয়ে, একটা ছোট্ট, যে প্রচুর বৃষ্টিপাত হলে যখন তোমরা বাড়ির বাইরে বেরো তখন দেখো না রাস্তা কোনটা জমির ক্ষেত, কোনটা ড্রেন, কিছু বোঝা যায় কি? যায় না, সবটা জলের তলায় চলে যায়। কোন দিকে কি রাস্তা সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। তো এই জলের তোড়ে পৃথিবী এবং পৃথিবীর রাস্তা সব যেন একাকার হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না কোনটা রাস্তা, কোনটা ঘাট, কোনটা ক্ষেত, কোনটা অন্য পারিপার্শ্বিক যদি কিছু থাকে ড্রেন বা কোনো কিছু, কোন দিকে মানুষ যাবে কিছু টের পাচ্ছে না। ঘন ঘন শুনি 4 মেঘের গর্জন, ঘন ঘন মানে বারবার 4টি মেঘের গর্জন আমরা শুনতে পাচ্ছি। কলিঙ্গ দেশের মানুষ বারবার মেঘের গর্জন শুনছে, আর একদিকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। এমনই অন্ধকার যে অন্ধকারে তাদের দেহ তো দেখতেই পাচ্ছে না, উপরন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। তাহলে আজকে আমি এত দূর আলোচনা করলাম, একসঙ্গে এতটা আলোচনা করলে তোমরা গুলিয়ে ফেলবে। আমি যতদূর পড়ালাম ততদূর তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং যেভাবে বললাম পারলে এই বলাগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং লেখার পরে সেগুলো দেখে আবার পড়বে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, পরবর্তী যে লাইনগুলো আছে এই লাইনগুলো আমি তোমাদের পরে একটা ভিডিও করে দিয়ে দেবো। আজকে আলোচনা এতটুকুই থাকছে।